অধ্যায় ৪ বাড়তে থাকা আকুলতা। বৃষ্টির জন্মদিনের পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। সেই রাতের অসহায় অনুভূতিটা এখনও আমার বুকের ভেতর সযত্নে রাখা আছে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। অফিসের কাজ, ক্লায়েন্টের মিটিং, নতুন নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা সবকিছুই চলছিল নিজের গতিতে। আর এই সবকিছুর কেন্দ্রে ছিল বৃষ্টি। ওর সাথে আমার কাজের বোঝাপড়াটা এখন আরও মসৃণ, আরও সহজ। আমরা যেন একে অপরের না বলা কথাগুলো বুঝতে পারতাম। এই নীরব বোঝাপড়াই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। কাজের সূত্রে আমাদের আগের চেয়েও বেশি সময় একসাথে কাটাতে হচ্ছিল। নতুন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পুরো ব্র্যান্ডিংয়ের দায়িত্ব পেয়েছিল আমাদের এজেন্সি, আর সেই গুরু দায়িত্বটা এসে পড়েছিল আমার আর বৃষ্টির কাঁধে। দিনরাত এক করে আমরা সেই প্রজেক্টটা নিয়ে পড়ে থাকতাম। কখনো অফিসে গভীর রাত পর্যন্ত কাজ করতাম, কখনো বা কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য শহরের কোলাহল থেকে দূরে কোনো নিরিবিলি কফি শপে গিয়ে বসতাম। এই কাছাকাছি আসাটা আমার জন্য ছিল এক অগ্নি পরীক্ষা। বৃষ্টির সামান্য স্পর্শ, ওর চুলের গন্ধ, ওর নিঃশ্বাসের শব্দ সবকিছুই আমার ভেতরটাকে ওলটপালট করে দিত। একবার একটা আইডিয়া নিয়ে আলোচনা করার সময় ও ঝুঁকে পড়েছিল আমার কম্পিউটারের স্ক্রিনের দিকে। ওর এলো চুল আমার গাল ছুঁয়ে গিয়েছিল। সেই মুহূর্তের জন্য আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল। আমি পাথরের মতো আড়ষ্ট হয়ে বসেছিলাম। আমার হৃৎপিণ্ডটা এমন দিশাহারা লাফাচ্ছিল যে মনে হচ্ছিল বৃষ্টি বুঝি তার শব্দ শুনতে পেয়ে যাবে। ও অবশ্য স্বাভাবিকভাবেই আবার সোজা হয়ে বসে কাজে মন দিয়েছিল। আমার ভেতরের এই তুমুল আলোড়নটা টেরও পাইনি। মাঝে মাঝে গভীর রাতে কাজ শেষ করে যখন ওকে ওর বাড়ির কাছাকাছি পৌঁছে দিতে যেতাম, গাড়ির ভেতর নেমে আসত এক অদ্ভুত নীরবতা। রাস্তার নিয়ন আলোয় ওর মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হাহাকার করে উঠত। কতবার যে ইচ্ছে হয়েছে ওর হাতটা একবার ধরি, ওর কাঁধে আলতো করে মাথা রাখি, কিংবা আমার মনের গভীরে জমে থাকা অব্যক্ত কথাগুলো ওকে উজাড় করে বলি, কিন্তু প্রতিবারই বিবেক আমাকে বাধা দিয়েছে। এই নিষিদ্ধ ভাবনার জন্য নিজেকে নিজের কাছে অপরাধী হয়েছি। বৃষ্টির আচরণে অবশ্য কোনো পরিবর্তন ছিল না। সে আগের মতোই হাসি খুশি, আন্তরিক আর বন্ধুসুলভ। আমার প্রতি ওর বিশ্বাস আর নির্ভরতা ক্রমেই বাড়ছিল। প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের ছোটখাটো সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করত। রাহাতের সাথে ওর মিষ্টি সম্পর্ক, ওদের ভবিষ্যতের পরিকল্পনা, এসব যখন ও বলতো আমি চুপ করে শুনতাম, মুখে একটা সৌজন্যের হাসি ঝুলিয়ে রাখতাম। কিন্তু বুকের ভেতর যে কি পরিমাণ রক্তক্ষরণ হতো তা কেবল আমিই জানতাম। ওর এই সহজ স্বাভাবিক আচরণই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। ও যদি একটু রুক্ষ হতো, যদি আমার থেকে দূরত্ব বজায় রাখত, তাহলেও হয়তো আমার পক্ষে এই মোহ কাটিয়ে ওঠা সহজ হতো। কিন্তু ওর এই আন্তরিকতাই আমার আশার আগুনে ঘি ঢালছিল। মনের কোনো এক কোণে একটা ক্ষীণ আশা উকি দিত, আচ্ছা, বৃষ্টিও কি আমার জন্য সেরকমই কিছু অনুভব করে, যাও প্রকাশ করতে পারছে না? এই অবাস্তব চিন্তাগুলো আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলছিল। আমার ভেতরের এই টানাপোড়নটা ধীরে ধীরে আমার শরীর আর মনের উপর প্রভাব ফেলতে শুরু করেছিল। রাতের পর রাত ঘুম আসত না, চোখের নিচে কালি জমেছিল, কাজেও আগের মতো মনোযোগ দিতে পারছিলাম না। সায়ন একদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, আকাশ, তুই নিজেকে শেষ করে ফেলছিস। এভাবে আর কতদিন? বৃষ্টি জানেও না তুই ওর জন্য কতটা পুড়ছিস। আর জানলেও বা কি হবে? ওর একটা সাজানো সংসার আছে, তুই কি সেটা ভাঙতে চাস? সায়নের কথায় সেদিন কোনো উত্তর দিতে পারিনি, শুধু চুপ করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। ও যা বলছে তার প্রতিটি অক্ষর সত্যি, কিন্তু এই সত্যিটা মেনে নেওয়া যে কি ভীষণ কঠিন। কয়েকদিন পর একটা জরুরি কাজে আমাদের দুজনকেই চিটাগং যেতে হলো। ক্লায়েন্টের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। যাওয়ার আগের রাতে আমার উত্তেজনায় ঘুমই এলো না। বৃষ্টির সাথে পুরো 2 দিন একা কাটানোর সুযোগ, এই ভাবনাটা একই সাথে আমার মনে আনন্দ আর ভয় জাগিয়ে তুলছিল। আমি কি পারবো নিজেকে সংযত রাখতে? আমার মনের গোপন কথাগুলো কি আমার চোখে মুখে ফুটে উঠবে না? হাজারটা প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছিল। ভোরের ফ্লাইটে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। প্লেনে আমার পাশের সিটেই বসেছিল বৃষ্টি। হালকা নীল রঙের একটা শার্ট আর জিন্সে ওকে ভীষণ স্মার্ট লাগছিল। জানলার কাজগুলো আসা ভোরের নরম আলোয় ওর মুখটা অপার্থিব সুন্দর দেখা যাচ্ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়েছিলাম, যতক্ষণ না ও আমার দিকে ফিরে তাকালো। কি দেখছেন অমন করে? ওর ঠোঁটের কোণে সেই পরিচিত মিষ্টি হাসি। আমি অপ্রস্তুত হয়ে বললাম, না মানে, আকাশটা খুব সুন্দর লাগছে। বৃষ্টি জানলার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ সত্যি,
মেঘের উপর দিয়ে ভেসে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম, তাই না? ওর কথা রেস ধরে আমাদের মধ্যে টুকটাক গল্প শুরু হলো। ওর ছোটবেলার গল্প, ওর ইউনিভার্সিটির দিনগুলোর কথা, ওর প্রথম চাকরি পাওয়ার আনন্দ, অনেক কিছুই জানলাম ওর সম্পর্কে। আর যতই জানছিলাম ততই যেন ওর প্রতি আমার দুর্বলতা বাড়ছিল। এই মেয়েটা শুধু দেখতেই সুন্দর নয়, ওর ভেতরটাও যেন ঠিক ততটাই স্বচ্ছ আর নির্মল। কিন্তু এই নির্মলতার আড়ালেই যে আমার জন্য অপেক্ষা করছিল এক গভীরতর বেদনা, তা আমি তখনও বুঝতে পারিনি। চিটাগংয়ে পৌঁছে হোটেলে চেকিং করে আমরা ফ্রেশ হয়েই ক্লায়েন্টের অফিসের দিকে রওনা হলাম। মিটিংটা বেশ দীর্ঘ ছিল, প্রায় ৩-৪ ঘন্টা। নতুন শহরের নতুন পরিবেশে বৃষ্টিকে যেন আরও বেশি প্রাণবন্ত লাগছিল। ক্লায়েন্টের সামনে ও যেভাবে আমাদের ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি আর ক্রিয়েটিভ কনসেপ্টগুলো তুলে ধরছিল, তাতে আমি আবারও ওর পেশাদারিত্ব আর বুদ্ধিমত্তার গভীরতায় মুগ্ধ হচ্ছিলাম। মনে হচ্ছিল এই মেয়েটার সাফল্যের সীমা নেই। ওর পাশে নিজেকে বড্ড সাধারণ আর অনুজ্জ্বল মনে হচ্ছিল। হোটেলে ফেরার পথে বৃষ্টি হঠাৎ জিজ্ঞেস করল, আকাশ, আপনার কি শরীর খারাপ লাগছে? মিটিংও দেখলাম আপনি বেশ চুপচাপ ছিলেন। ওর কণ্ঠে উদ্বেগ। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না না, ঠিক আছে, আসলে নতুন জায়গা তো, তাই হয়তো একটু। কথাটা শেষ করতে পারলাম না। সত্যিটা তো আর ওকে বলা যায় না। বৃষ্টি আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, যদি কোনো রকম অস্বস্তি হয় প্লিজ আমাকে বলবেন। আমরা তো এখানে টিম হিসাবে এসেছি, তাই না? ওর এই আন্তরিকতা আমার বুকের ভেতরটায় একটা উষ্ণ স্রোতের মতো বয়ে গেল। মনে হলো এই মেয়েটা শুধু বাইরের রূপেই সুন্দর নয়, ওর ভেতরটাও ঠিক ততটাই নির্মল। বিকেলে আমাদের আর কোনো কাজ ছিল না। বৃষ্টি প্রস্তাব দিল, চলুন না একটু পতেঙ্গা বিচ থেকে ঘুরে আসি, শুনেছি ওখানকার সূর্যাস্ত নাকি খুব সুন্দর। ওর প্রস্তাবটা ফেলতে পারলাম না। সত্যি বলতে আমিও মনে মনে চাইছিলাম ওর সাথে আরও কিছুটা সময় কাটাতে। একটা ট্যাক্সি নিয়ে আমরা পতেঙ্গার দিকে রওনা দিলাম। সমুদ্রের ধারে পৌঁছে মনটা সত্যি ভালো হয়ে গেল। বিশাল সমুদ্র, আছড়ে পড়া ঢেউ আর দূরে দিগন্তরেখায় মিলিয়ে যাওয়া সূর্য, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। বৃষ্টি বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে খালি পায়ে ঢেউয়ের সাথে লুকোচুরি খেলছিল। ওর মুখের নির্মল হাসিটা দেখে আমার সব কষ্ট, সব দ্বিধা যেন কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেছিল। আমিও ওর সাথে পানিতে নেমেছিলাম। ঢেউয়ের জল যখন আমাদের পা ছুঁয়ে যাচ্ছিল, তখন কয়েকবার ওর হাত আমার হাতকে আলতো করে স্পর্শ করেছিল। প্রতিবারই আমার সারা শরীরে একটা শিরশিরানি অনুভব করছিলাম। এই স্পর্শটুকুই যেন আমার কাছে অনেক মূল্যবান ছিল। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পাশাপাশি দুটো পাথরের উপর বসেছিলাম। লালচে আভায় আকাশটা রঙিন হয়ে উঠেছিল। বৃষ্টি অনমনে তাকিয়েছিল সেই অপার্থিব সৌন্দর্যের দিকে। ওর মুখের উপর এসে পড়েছিল অস্তগামী সূর্যের শেষ আভা। কি যে মায়াবী লাগছিল ওকে। আমার খুব ইচ্ছে হয়েছে ওর কাঁধে আলতো করে হাতটা রাখি, ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলি, বৃষ্টি, আমি তোমাকে। কিন্তু না, পারলাম না। বুকের ভেতর জমে থাকা কথাগুলো ঠোঁটের আগায় এসেও বারবার আটকে যাচ্ছিল। একসময় বৃষ্টি নীরবতা ভাঙল। আমার দিকে না তাকিয়ে ও বলল, জানেন আকাশ, রাহা তো সমুদ্র খুব ভালোবাসে। আমরা প্রায়ই কক্সবাজার যাই। ও বলে সমুদ্রের বিশালতার কাছে এলে নাকি নিজের সব দুঃখ কষ্ট খুব তুচ্ছ মনে হয়। রাহাতের নামটা শোনা মাত্র আমার সব ভালো লাগা এক মুহূর্তে উবে গেল। আবার সেই কঠিন বাস্তবতা আমার সামনে এসে দাঁড়ালো। আমি যে মানুষটার হাত ধরে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাইছি, তার হৃদয়ে যে অন্য কারোর বাস, এই সত্যটা যেন ধারালো ছুরির ফলার মতো আমার বুকের ভেতরটা এফর অফর করে দিচ্ছিল। আমি কোনো মতে বললাম, হ্যাঁ, সমুদ্রের সেই ক্ষমতা আছে বটে। আমার গলাটা ধরে আসছিল। হোটেলে ফেরার পথে গাড়িতে আমরা দুজনেই বেশিরভাগ সময় চুপচাপ ছিলাম। আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছিল। বৃষ্টি হয়তো আমার এই নীরবতার কারণ বুঝতে পারেনি, অথবা বুঝেও না বোঝার ভান করেছিল। পরদিন সকালেই আমাদের ঢাকার ফ্লাইট। এয়ারপোর্টে বসে অপেক্ষা করার সময় বৃষ্টি আমাকে কালকের তোলা কয়েকটা ছবি দেখাচ্ছিল ওর মোবাইলে। একটা ছবিতে দেখলাম আমি অনমনে সমুদ্রের দিকে তাকিয়ে আছি, আর আমার মুখে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বৃষ্টি ছবিটা দেখিয়ে বলল, দেখুন তো আপনাকে কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বিরাট কোনো দুঃখে ডুবে আছেন। আমি জোর করে হেসে বললাম, আরে না, ও কিছু না, এমনি হয়তো টায়ার্ড লাগছিল। কিন্তু আমি জানতাম এই দুঃখটা ক্লান্তি বা একাকিত্বের চেয়ে অনেক বেশি গভীর, অনেক বেশি যন্ত্রণাদায়ক। এই দুঃখের নাম বৃষ্টি। যে বৃষ্টি আমার মরুভূমির মতো জীবনে এক পোষলা শীতলতা নিয়ে এসেছিল, কিন্তু সেই বৃষ্টিতেই যে আমি এমনভাবে ভিজে যাব, এমনভাবে তলিয়ে যাব, তা আমি স্বপ্নেও ভাবিনি।